আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। ভারত এবং জাপানের সম্পর্ক যে ক্রমশ আরও গভীর হচ্ছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখন প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা। আর সেই সম্পর্কেই আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হতে চলেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি তার ভারত সফরে এসেছেন। 19শে অগস্ট মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডে গিয়ে তিনি ভারতীয় নৌবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। এরপর 20শে অগস্ট নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এই বৈঠককে ঘিরে কূটনৈতিক এবং প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ, কারণ ভারত জাপান সম্পর্ক এখন আর শুধু বাণিজ্য, বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতা সবকিছুই এখন দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। আর সেই কারণেই রাজনাথ সিং এবং শিনজিরো কোইজুমির বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর এমন একটি সময় হচ্ছে যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। চীনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, সমুদ্রপথের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারত ও জাপানের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা বাড়ছে। দুই দেশই একটি মুক্ত, অবাধ, স্থিতিশীল এবং নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষে। তাই রাজনাথ সিং ও শিনজিরো কোইজুমির বৈঠকে শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও গুরুত্ব পেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বৈঠকে আসলে কি কি নিয়ে আলোচনা হতে পারে? প্রথমেই আসা যাক সামুদ্রিক নিরাপত্তার কথায়। ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর দুই অঞ্চলই ভারত ও জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এই অঞ্চলগুলির মধ্যে দিয়ে যায়। জ্বালানি পরিবহন থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য, সবকিছুর সঙ্গেই সমুদ্রপথের নিরাপত্তা সরাসরি যুক্ত। তাই ভারতীয় নৌবাহিনী এবং জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর আগে দুই দেশের নৌবাহিনী একাধিক যৌথ মহড়ায় অংশ নিয়েছে। ভবিষ্যতে এই মহড়াগুলিকে আরও উন্নত করার বিষয়েও আলোচনা হতে পারে। 2024 সালে দিল্লিতে ভারত ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করে দ্বিপাক্ষিক সামরিক মহড়ার পরিধি এবং জটিলতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি সহযোগিতা এবং যৌথ উৎপাদনের ওপরও জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ এবারের বৈঠককে সেই ধারাবাহিকতার পরবর্তী ধাপ হিসেবেও দেখা যেতে পারে। দ্বিতীয় বড় বিষয় হচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তি। ভারত এখন প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে আরও জোর দিচ্ছে। দেশের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা, প্রযুক্তির উন্নয়ন করা এবং বিদেশি সহযোগিতার মাধ্যমে যৌথ উৎপাদন বাড়ানো, এই তিনটি ক্ষেত্রই ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে জাপানের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। তাই ভারত আর জাপানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা যথেষ্ট বড়। বিশেষ করে সামুদ্রিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা
মহাকাশ এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়তে পারে। গত 13 জুলাই টোকিওতে অনুষ্ঠিত অষ্টম ভারত জাপান প্রতিরক্ষা নীতি সংলাপেও এই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দুই দেশের প্রতিরক্ষা কর্তারা প্রতিরক্ষা শিল্প, উন্নত প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং সামরিক প্রযুক্তি নিয়ে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। তাহলে কি বলা যায় রাজনাথ সিং এবং কোইসুমির বৈঠক হঠাৎ তৈরি হওয়া কোনো ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কৌশলগত যোগাযোগ। আর এখানেই আসে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর। জাপান চলতি বছরের এপ্রিল মাসে প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তরের কাঠামোয় পরিবর্তন এনেছে। এর ফলে ভারত জাপান প্রতিরক্ষা শিল্প সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের জুলাইয়ের নথিতেও ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তির সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বিশেষভাবে ইউনিকর্ন ব্যবস্থার হস্তান্তর এবং ভবিষ্যতে আরও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ও সামনে এসেছে। এই ইউনিকর্ন প্রকল্প ভারত জাপান প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সামনে এসেছে। এর ফলে একটা বিষয় কিন্তু পরিষ্কার, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে শুধু সামরিক মহড়ার মধ্যে আটকে নেই, বরং প্রতিরক্ষা প্রযুক্তি এবং শিল্প সহযোগিতার দিকেও এগোচ্ছে। আর এই জায়গাটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত একদিকে বিদেশি প্রযুক্তির সুবিধা নিতে চায়, আর অন্যদিকে নিজের দেশেই প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে চায়। জাপানের সঙ্গে সহযোগিতা সেই লক্ষ্যকেই আরও শক্তিশালী করতে পারে। এখন প্রশ্নটা আপনাদের জন্য, ভারত যদি জাপানের উন্নত প্রযুক্তি আর নিজের উৎপাদন ক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারে, তাহলে কি দেশের প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হতে পারে? আপনাদের কি মত? চলুন এবার দেখে নিই মেক ইন ইন্ডিয়ার বিষয়টি। ভারত চাইছে বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতা করে দেশের ভিতরে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়াতে। শুধু বিদেশ থেকে অস্ত্র কেনা নয়, প্রযুক্তি পাওয়া, যৌথভাবে তৈরি করা এবং ভবিষ্যতেও দেশীয় উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এখন বড় লক্ষ্য। 2024 সালের ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকেও মেক ইন ইন্ডিয়া, যৌথ উৎপাদন এবং যৌথ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল। তাই এবারের বৈঠকে প্রতিরক্ষা শিল্পে নতুন কোনো সহযোগিতার দরজা খুলবে কিনা সেটা কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এবারে আসা যাক ভারত জাপান সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক, ইন্দো প্যাসিফিক। ভারত ও জাপানের কৌশলগত সম্পর্কের কেন্দ্রে রয়েছে এই অঞ্চলটি।
দুই দেশই মনে করে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক ব্যবস্থা বজায় রাখা জরুরি। ভারত এবং জাপানের পাশাপাশি আমেরিকা ও অস্ট্রেলিয়াও এই বৃহত্তর কৌশলগত কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। আর এখানেই আসে কোয়াডের প্রসঙ্গ। ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়াড সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। ভারত ও জাপানের নৌবাহিনী অন্যান্য অংশীদারি দেশের সঙ্গে মালাবার মহড়াতেও অংশ নেয়। ফলে রাজনাথ সিং এবং কোইসুমির বৈঠকের একটি বৃহত্তর প্রেক্ষাপট অবশ্যই রয়েছে, আর সেটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা। তবে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করা জরুরি। ভারত জাপান প্রতিরক্ষা সহযোগিতাকে শুধু কোনো একটা দেশের বিরুদ্ধে সামরিক জোট হিসাবে দেখা ঠিক হবে না। দুই দেশই প্রকাশ্যে একটা মুক্ত, অবাধ, স্থিতিশীল এবং নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিকের কথা বলে। অর্থাৎ তাদের বক্তব্যের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক স্থিতিশীলতা, সমুদ্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়। এবারে আসা যাক সামরিক মহড়ার প্রসঙ্গে। ভারত ও জাপানের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থল, নৌ এবং বায়ুসেনা তিন ক্ষেত্রেই দুই দেশের মধ্যে সহযোগিতা তৈরি হয়েছে। 2026 সালে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফরের সময়ও দুই দেশের মন্ত্রীরা সামরিক মহড়াগুলিকে আরও উন্নত এবং জটিল করার বিষয়ে একমত হয়েছিলেন। এর অর্থ শুধু আনুষ্ঠানিক মহড়া নয়, ভবিষ্যতে আরও বাস্তবসম্মত এবং উন্নত পর্যায়ের যৌথ প্রশিক্ষণের দিকে দুই দেশ এগোতে পারে। এর সঙ্গে যুক্ত হবে সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ, সামরিক নেতৃত্বের সফর, প্রতিরক্ষা নীতি সংলাপ, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আর নতুন প্রযুক্তি নিয়ে যৌথ কাজ। সব মিলিয়ে একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব তৈরি করাই হচ্ছে একমাত্র লক্ষ্য। এবার যদি সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে গত এক মাসে ভারত জাপান প্রতিরক্ষা যোগাযোগ যথেষ্ট সক্রিয়। 13 জুলাই টোকিওতে 8ম প্রতিরক্ষা নীতি সংলাপ হয়েছে। সেখানে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে। আর সেই আলোচনার ধারাবাহিকতাতেই এবার প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির ভারত সফর তাই কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি তার প্রথম ভারত সফর। 19 আগস্ট মুম্বাইয়ে তিনি পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ড পরিদর্শন করেন। ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। ভারতীয় নৌবাহিনীর ভূমিকা এবং কার্যক্ষমতা সম্পর্কে তাকে বিস্তারিতভাবে জানানো হয়। তিনি নৌ ডকইয়ার্ডে গৌরব স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ INS চেন্নাইও পরিদর্শন করেন। এই সফরের পরই দিল্লিতে রাজনাথ সিং এর সঙ্গে তার বৈঠক। ফলে সফরের বিন্যাসটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথমে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ, তারপর কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এতে বোঝা যায় সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন, ভারত কেন জাপানকে এতটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদার হিসেবে দেখছে? আর একটি কারণ জাপানের হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা। দ্বিতীয় কারণ দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা। তৃতীয় কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থের মিল। চতুর্থ কারণ সমুদ্র পথের নিরাপত্তা। আর পঞ্চম কারণ প্রতিরক্ষা শিল্পে ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনা। অন্যদিকে জাপানের কাছেও কিন্তু ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত একটা বড় সামরিক শক্তি। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের বিশাল প্রতিরক্ষা বাজারও জাপানের কাছে গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গা। তাই দুই দেশের সম্পর্ক যদি প্রতিরক্ষা শিল্পে আরও গভীর হয়, তাহলে তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি, শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও যুক্ত হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে শুধু প্রযুক্তি বা সরঞ্জাম যথেষ্ট নয়, প্রয়োজন হলো দীর্ঘমেয়াদী রাজনৈতিক আস্থা, প্রয়োজন সামরিক পর্যায়ে যোগাযোগ, প্রয়োজন তথ্য বিনিময়, প্রয়োজন যৌথ প্রশিক্ষণ, আর প্রয়োজন কৌশলগত বোঝাপড়া। ভারত এবং জাপান সেই দিকেই এগোচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, নতুন যুদ্ধক্ষেত্র। আগের দিনে যুদ্ধ মানেই ছিল স্থল, সমুদ্র এবং আকাশ, কিন্তু আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গেছে। সাইবার স্পেস এখন গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মহাকাশও সামরিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, উন্নত সেন্সর, স্যাটেলাইট প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধ সবই আধুনিক প্রতিরক্ষার অংশ। ভারত ও জাপান ইতিমধ্যেই এই নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করছে। জুলাইয়ের প্রতিরক্ষা নীতি সংলাপেও সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির মতো বিষয়গুলি উঠে এসেছিল। তাই আগামী দিনের ভারত জাপান প্রতিরক্ষা সম্পর্ক শুধু যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমান কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তি, গবেষণা, যৌথ উন্নয়ন এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাই হয়ে উঠতে পারে সম্পর্কের অন্যতম ভিত্তি। এখন প্রশ্ন, রাজনাথ সিং ও শিনজিরো কোইজুমির বৈঠক থেকে কি কোনো বড় ঘোষণা আসতে পারে? এই মুহূর্তে নির্দিষ্ট ঘোষণা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে আলোচনার সম্ভাব্য ক্ষেত্রগুলো যথেষ্ট স্পষ্ট। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, যৌথ উৎপাদন, মেক ইন ইন্ডিয়া, সামরিক মহড়া, সাইবার নিরাপত্তা, মহাকাশ সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এই সবকটি ক্ষেত্রেই গত কয়েক মাসে ভারত ও জাপানের যোগাযোগ বেড়েছে। বিশেষ করে জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তরের নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন প্রকল্পের সম্ভাবনাও তৈরি হয়েছে। আর ভারত তার আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে চাইছে। এই দুই লক্ষ্য এক জায়গায় মিলতে পারে। জাপানের প্রযুক্তি, ভারতের উৎপাদন ক্ষমতা আর দুই দেশের কৌশলগত প্রয়োজন, এই তিনটি বিষয়কে একসঙ্গে কাজে লাগানো গেলে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন সহযোগিতার মডেল তৈরি হতে পারে। তবে এটাও ঠিক, প্রতিরক্ষা সহযোগিতা যত বাড়বে ততই প্রয়োজন হবে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কোন প্রযুক্তি ভাগ করা হবে, কোন সরঞ্জাম যৌথভাবে তৈরি হবে, উৎপাদন কোথায় হবে, প্রযুক্তি হস্তান্তরের মাত্রা কতটা হবে, খরচের কাঠামো কি হবে, এই প্রশ্নগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই একটি বৈঠক থেকেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু ধারাবাহিক বৈঠক, চুক্তি এবং প্রকল্পের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হতে পারে। আর ভারত জাপান সম্পর্কের ক্ষেত্রে এই ধারাবাহিকতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের সম্পর্ক ইতিমধ্যেই স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের পর্যায়ে পৌঁছেছে। প্রতিরক্ষা সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। অর্থনীতি এবং বাণিজ্যের পাশাপাশি এখন নিরাপত্তা ও প্রতিরক্ষাও দুই দেশের সম্পর্কের কেন্দ্রীয় বিষয়। এই জায়গা থেকে শিনজিরো কোইজুমির ভারত সফরকে দেখতে হবে। এটি শুধু একজন বিদেশি প্রতিরক্ষা মন্ত্রীর দিল্লি সফর নয়, বরং ভারত এবং জাপানের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের আরও একটি ধাপ। একদিকে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য, আর অন্যদিকে জাপানের উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প, তার সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা। সব মিলিয়ে
এই তিনটি ক্ষেত্রেই ভারত ও জাপানের স্বার্থের একটি বড় মিল রয়েছে, আর সেই মিলকে বাস্তব সহযোগিতায় পরিণত করাই এখন দুই দেশের সামনে বড় লক্ষ্য। আপনাদের কাছে শেষ প্রশ্ন, ভারত জাপানের এই প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে কি শুধু সামরিক মহড়ার মধ্যেই থাকবে, নাকি প্রযুক্তি, যৌথ উৎপাদন এবং সামুদ্রিক নিরাপত্তায় আরও বড় অংশীদারিত্ব তৈরি হবে? রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির বৈঠক তাই নজরে থাকবে। কোন কোন বিষয় উঠে আসে, কি ধরনের নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হয় এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় ভারত জাপান অংশীদারিত্ব কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে কূটনৈতিক মহলের। রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির বৈঠক সেই পথেই আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ভারত জাপান প্রতিরক্ষা সম্পর্কের এই নতুন গতি আগামী দিনে কতটা বড় আকার নেয় এখন সেটাই দেখার। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum।